নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাসদের, সার্চ কমিটিতে নারী ও শিক্ষক রাখার সুপারিশ। এসকে সিনহার 2 সহযোগীর খালাসের রায় কেন বাতিল নয় জানতে চায় হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ। সময়োপযোগী পদক্ষেপে করোনা মোকাবেলায় সফল বাংলাদেশ, ফরচুন সাময়িকীতে প্রধানমন্ত্রীর নিবন্ধ। বুস্টার ডোজের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ঘুরে দাঁড়াচ্ছে স্বাস্থ্য খাত, কমেছে শিশু ও মাতৃমৃত্যু, দুর্নীতি বন্ধে দরকার রাজনৈতিক সংকল্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শব্দ সৈনিক মুশতারি শফির প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা, চট্টগ্রামে অন্তিম শয়ান। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের নেতারা সার্চ কমিটিতে কারো নাম প্রস্তাব করেননি। তবে একজন শিক্ষক, একজন নারী সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ডাকা সংলাপে অংশ নিতে দ্বিতীয় দিন আসে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিকেল 4টার দিকে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাসদ। এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। সার্চ কমিটির জন্য কারো নাম প্রস্তাব করেনি দলটি, তবে নারী এবং শিক্ষক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের রাখার সুপারিশ করেন তারা। সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি, আপিল বিভাগের বিচারপতি, অডিটর অ্যান্ড কম্পিটনার জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান সহ সার্চ কমিটিটা গঠন করার জন্য। হাসানুল হক ইনু বলেন, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় বিএনপি। যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপও বানচাল করবেন। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় খালাস পাওয়া এসকে সিনহার 2 সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। শাকের রাজ্য রিপোর্ট। অর্থ পাচার ও আত্মসাতের মামলায় গত 9 নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। খালাস দেওয়া হয় মামলার 2 আসামি শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহাকে। এছাড়া মামলার অপর 8 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 20 ডিসেম্বর খালাসপ্রাপ্ত দুজনের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি শেষে হাইকোর্ট ওই দুজনকে আত্মসমর্পণ করতে রায় দেন। আপিল শুনানির জন্য গ্রহণ করেছে এবং আসামিদেরকে অতি সত্বর বিচারিক আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেন তাদের সাজা দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। ওনারা যদি আবেদনটা না করতো এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না। কাজেই তারা সুবিধাভোগী না হলেও তারা প্ররোচনা দানকারী। 2019 সালের 10 জুলাই ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে দুদকের পরিচালক বাদী হয়ে মামলাটি করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশটির রাজধানী মালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে 23 ডিসেম্বর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরে 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক সই সহ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তি নবায়নের কথা রয়েছে। শুক্রবার মালেতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিয়ে 27 ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জনগণের অংশগ্রহণ এবং সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে করোনা মহামারী মোকাবেলায় সফল হয়েছে বাংলাদেশ। আর ব্যবসা বাণিজ্য সুরক্ষায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অমিক্রণ মোকাবেলাতেও সরকারি সিদ্ধান্তের প্রতি জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সরকারের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে করোনা মহামারী বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে তার লেখা এক নিবন্ধে প্রধানমন্ত্রী একথা বলেন। হতদরিদ্র, প্রতিবন্ধী, শিশু, বয়োজ্যেষ্ঠ, অভিবাসী, অসহায় নারীসহ 1,68,00,000 পরিবারকে সহায়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুরক্ষায় 22.1 বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের 28টি পৃথক প্রণোদনা প্যাকেজের বিষয়টিও তুলে ধরেন তিনি। এর বাইরে ভ্যাকসিন সহ জরুরি স্বাস্থ্য সামগ্রী ক্রয় ও করোনা মোকাবিলায় বিপুল অর্থ ব্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। ওমিক্রন প্রতিরোধেও তার সরকারের সব পদক্ষেপে জনগণের সমর্থন থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার মহতী উদ্যোগের বিষয়টিও উঠে আসে প্রধানমন্ত্রীর নিবন্ধে। সারা দেশের হাসপাতালগুলোতে আইসোলেশন সুবিধা স্থাপনের পাশাপাশি 6,200 ডাক্তার, 10,000 নার্স এবং 3,000 অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসাকর্মী নিয়োগ দেওয়ার কথা বলেন জাতিসংঘের এসডিজি পুরস্কার পাওয়া শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিবন্ধে বলেন, 2021 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় প্রতিবেশীদের চেয়ে বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড 48 বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও জানান তিনি। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগের নানা সফলতার চিত্র উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবন্ধে। বৈচিত্র্যময় ও রূপান্তরিত অর্থনীতি কোভিড মোকাবেলায় লড়াইকে সহজ করেছে বলে নিবন্ধে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা। গাজীপুরের শ্রীপুর মুলাইদে এক্সিকিউটিভ গ্রিন টেস্ট কারখানায় শ্রমিকদের করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি জানান, শীঘ্রই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে SMS যাবে। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে, শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও মানুষ বুস্টার ডোজ পাবে। এদিন কারখানার 3,000 শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়। এদিকে ডেল্টা ধরনের পর ইউরোপে আরেকটি ঝড় আসছে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অমিক্রনে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ধসে যাবার আশঙ্কা করছে সংস্থাটি। তবে ইউরোপে এরই মধ্যে কয়েকটি দেশ নতুন ধরন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সতর্ক যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ধীরে ধীরে সারা পৃথিবী নিজের দখলে নিচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেন, ওমিক্রন সংক্রমণে হাসপাতালগুলো ভরে উঠতে পারে। ইউরোপের দেশগুলোর সরকার এবং কর্তৃপক্ষকে এখনই এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ওমিক্রনে সবচেয়ে ভয়াবহ অবস্থা ব্রিটেনে। আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় নববর্ষ উদযাপনের প্রধান অনুষ্ঠান বাতিল করেছে লন্ডন। একই পথে হাঁটছে ফ্রান্সের প্যারিস।
সেখানে নববর্ষের আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নাইট ক্লাবের পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠান সীমিত রাখা হয়েছে। জার্মানিতে অনুষ্ঠান সংক্ষেপ করা সহ বড়দিন পরবর্তী নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নাইট ক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল। সুইডেনে পানশালা, ক্যাফে ও রেস্তোরাঁগুলো বুধবার থেকে বসে খাওয়া বা সেবা নেওয়া যাবে না। নেদারল্যান্ডস কঠোর লকডাউন ঘোষণা করেছে। এই অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৫ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত সপ্তাহে করোনা আক্রান্তদের ৭৫% বেশি ওমিক্রনে আক্রান্ত। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। বছর বছর বাড়ে স্বাস্থ্য খাতের বরাদ্দ। বাস্তবতার সাক্ষ্য দিচ্ছে টাকা ছাড়া আমজনতা এখনও পান না কাঙ্ক্ষিত সেবা। তারপরও ৫০ বছরের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্যসেবায়। কমেছে শিশু মৃত্যু, শূন্যের কোটায় প্রসূতি মৃত্যুর হার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্য খাতের ভালো মন্দের বিশ্লেষণ দেখুন রাসেল খানের প্রতিবেদনে। খুব বেশি দিন আগের কথা নয়, প্রসূতি আর নবজাতকের মৃত্যু ছিল নৈমিত্তিক ঘটনা। ছিল ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা, জল বসন্ত সহ আরো কঠিন সব রোগের প্রকোপ। ছিল না পর্যাপ্ত হাসপাতাল, আবার উপজেলা পর্যায়ে হাসপাতাল থাকলেও ছিল বিশেষজ্ঞ ডাক্তারের অভাব। গত ৫০ বছরে সেই নাই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সরকারি হাসপাতালের সাথে পাল্লা দিয়ে জেলা উপজেলায় বেড়েছে বেসরকারি ক্লিনিকের সংখ্যা। সেখানে মেলে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা। মাথাপিছু আয় বাড়ায় কেউ আবার গ্রাম ছেড়ে চলে আসেন রাজধানীর নামিদামি হাসপাতালে। কিছু সরকারি হাসপাতালেও মিলছে কাঙ্ক্ষিত সেবা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে সরকারি হাসপাতালের সংখ্যা এখন ৬৩৯টি, শয্যা আছে ৬৭,৭৩৫টি। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল আর ক্লিনিক আছে ৫,০০০-এর মতো, যেখানে শয্যা আছে প্রায় ৯৫,০০০। সমীক্ষা বলছে প্রতি বছর বেড়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ, আর বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে টাকা ছাড়া আমজনতা এখনো পান না কাঙ্ক্ষিত সেবা। কিছুটা হলেও গরিবের আস্থা বেড়েছে কমিউনিটি ক্লিনিকে। কাঠামোগতভাবে আমাদের মানুষকে সেবা দেওয়া, এইটাই ৫০ বছরে আমরা পারছি। এটার জন্য তো সরকারকে সাংঘাতিকভাবে বাহবা দিতে হবে। সেকেন্ডারি লেভেল এবং টারশিয়ারি লেভেলে পৌঁছায়, তখন সেইখানে সরকারের আরও উন্নতি করা উচিত ছিল। সেইখানে আমরা ঘাটতি দেখতে পাই। ফি বছর কোটি টাকার সরঞ্জাম কেনে সরকারি হাসপাতাল, কিন্তু তা জনগণের সেবায় ব্যবহার না হয়ে পড়ে থাকে হাসপাতালের বারান্দায়। সুস্থভাবে বাঁচতে চাওয়া মানুষ তাই যেনতেনভাবে টাকা জোগাড় করে ছোটেন বেসরকারি হাসপাতালে, যেখানে সরকারের নিবন্ধিত ডাক্তাররাই টাকার বিনিময়ে সেবা বিক্রি করেন। শহরগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব হলো মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের। শহর এলাকায় স্বাস্থ্য সেবা দেওয়ার মতন তাদের কোনো রকমই শক্তি নাই। সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিয়ম গলে বেসরকারি হাসপাতালের ফুলে ফেঁপে ওঠার নেপথ্যে অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। যারা নাকি টাকা পয়সা অ্যালোকেট করে, তারা অনেক সময় বলে যে বেশি বরাদ্দ দিলেও খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। খরচ যে করতে পারে না, সেটার পিছনে তো হইল যে আমলাতান্ত্রিক যে জটিলতা। এত কিছুর পরও আমজনতার স্বস্তির জায়গা তৈরি হয়েছে এতদিনে। বিনামূল্যেও সরকারি ওষুধে আস্থা বেড়েছে জনগণের। স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে অল্প স্বল্প। ডিজিটাল দেশে মানুষের সচেতনতা বাড়ায় কমেছে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
শুধু আইন নিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না, বললেন আইনমন্ত্রী। সচেতন হওয়ার আহ্বান। বিভিন্ন জেলায় শীতের প্রকোপ, শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে, হচ্ছে ফসলের ক্ষতি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু আইন প্রয়োগ করে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করা যাবে না, এজন্য প্রয়োজন সচেতনতা। রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক প্রাঙ্গণে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বিরোধী এক অনুষ্ঠানে তিনি এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধে সচেতনতামূলক অনুষ্ঠান। এতে তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, এসিডদগ্ধ সহ বেশ কয়েকজনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। চাকরি পেয়ে বেশ আনন্দিত এসব মানুষ। অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এখন এখানে চাকরি পেয়ে আসলে আমি আনন্দিত, অভিভূত। এটা আসলে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা গর্বের বিষয়। আমার এতদিন আশা ছিল যে একটা সরকারি চাকরি পাবো বা এরকম সমাজের একটা কাজ করতে পারবো, মানে পেয়ে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে। ঢাকা উত্তর সিটির মেয়র জানান, নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার কথাও জানান তিনি। নগরের সেবকের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরজা প্রত্যেকের জন্যই সব সময় খোলা থাকবে। আর আইনমন্ত্রী বলেন, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে দেশে অনেক আইন আছে, তবে সবার সচেতন অংশগ্রহণই পারে এ ধরনের সহিংসতা বন্ধ করতে। শুধু যে আইন প্রয়োগ করেই এই সমতা আনা যাবে তা নয়, এই সহিংসতা বন্ধ করা যাবে তা কিন্তু নয়। হ্যাঁ, আইন থাকবে, কিন্তু তার পাশাপাশি সামাজিক সচেতনতা না থাকলে পরে কিন্তু আমরা এই আইন বা এই সমতা আনতে পারব না। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইনগত কার্যক্রম চলমান আছে। এটা নিয়ে কাজ করা হচ্ছে, ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যেই শেষ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় শীতজনিত অসুস্থতায় হাসপাতালের ধারণ ক্ষমতা 3 গুণেরও বেশি শিশু ভর্তি রয়েছে। অন্যদিকে কুয়াশায় ক্ষতির মুখে পড়ছে দিনাজপুরের হিলির গম ও সরিষার আবাদ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে, সেই সাথে ঢাকা পড়ছে ঘন কুয়াশার চাদরে। এদিকে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও নামবে। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলে হিমেল বাতাসে শীতার্তদের কষ্ট বেড়েছে কয়েক গুণ। কাজকর্ম করতে পারি না, ঠান্ডা আগুন বইতেছি, দেন না, আমার কম্বল টম্বল কিছুই নাই, এই আগুন টাগুন চাপে এখন ঠান্ডা করে গরম হয়। কয়েকদিন ধরে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করায় দুর্ভোগ বেড়েছে কুড়িগ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহ এবং হিমেল হাওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে গাইবান্ধার চরাঞ্চলের মানুষের। এই আবহাওয়ার কারণে মনে করে আবার সব মাইট ভুট্টা হতেছে না, বাদাম হতেছে না। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 3 দিন ধরে তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শীতের দাপটে কাবু সর্বস্তরের মানুষ। সামনে আরও শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুরের হিলিতে কুয়াশা ও ঠান্ডায় গম ও সরিষার ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। ওষুধ প্রয়োগ করতে বাড়তি খরচের কারণে লোকসানের আশঙ্কা তাদের। শীতের মৌসুমে আমাদের যে সরিষা লাগাইছি এবং ভুট্টা লাগাইছি, এগুলা গাছ হলুদ হয়ে যাবে, ফসলের ফলন আসবে না। শীতের ধরনের মনে করেন লাল ব্যানাম আসে। চুয়াডাঙ্গায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়ে চলেছে। সদর হাসপাতালে 15 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 53 জন শিশু। রত্না সামান, 21 টেলিভিশন। নেত্রকোনার কমলাকান্দায় হাত পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে। সকালে নেত্রকোনার ১৩ তোপা গ্রামে বাড়ির পুকুরের পাশ থেকে মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে মুজিবুরের বাড়ি থেকে খানিকটা দূরে একটি পুকুরের পাশে আগুন দেখতে পান প্রতিবেশীরা। সেখানে গিয়ে তার দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। এদিকে কুষ্টিয়ার চর মিলপাড়ায় জেলা পরিষদের নির্মাণাধীন ইকো পার্কের ভেতর থেকে সবুজ হাসান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গরু কিনে দেওয়ার কথা বলে কিশোরগঞ্জে নিয়ে ব্যবসায়ী রমিজ উদ্দিনকে মুয়াজ্জিন জাকির হোসেন হত্যা করেছেন বলে জানিয়েছে র্যাব। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হত্যা করে মুয়াজ্জিন তাবলিগে গিয়ে বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল। হত্যাকাণ্ডের 2 মাস 20 দিন পর লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 3 অক্টোবর কিশোরগঞ্জ থানার কাঠবাড়িয়া ডাউকিয়া এলাকায় খুন হন রমিজ উদ্দিন। যেখান থেকে নর্মালি চিল্লায় যাওয়া হয়, সেখান থেকে 40 দিনের একটি গ্রুপের সাথে 16 জনের একটি গ্রুপ, এই গ্রুপের সাথে সে মূলত চিল্লায় গমন করে 40 দিনের জন্য। সেই চিল্লায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরের একটি মসজিদ থেকে আমাদের র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাব 14 আভিযানিক দল তাকে আজকে রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মুশতারি শফির মৃত্যু প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। বাদ জোহর জানাজা শেষে চট্টগ্রামের চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। সকাল 9টায় শেষ শ্রদ্ধা জানাতে মুশতারি শফির মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 71-এর নিজের বাড়ি মুশতারি লজকে করে তুলেছিলেন মুক্তিযোদ্ধা আশ্রয় কেন্দ্র। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের অপরাধে পাক বাহিনীরা এই বাড়ি থেকেই ধরে নিয়ে গেছে তার স্বামী ও ভাইকে। তার যে আপোষহীনতা সেগুলো আমরা ধারণ করব, লালন করব। এমন কোনো প্রগতিশীল আন্দোলন সংগ্রাম ছিল না যেটিতে উনি সম্পৃক্ত ছিলেন না, নেতৃত্বে ছিলেন না। মুশতারি শফির মতো দেশপ্রেমিককে হারিয়ে শোকাচ্ছন্ন চট্টগ্রামের মানুষ। তার মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন বিশিষ্টজনরা। যখনই বৈষম্য তৈরি হয়েছে, অনাচার হয়েছে, তখনই তিনি নির্দ্বিধায় আমাদের সকলকে সাথে নিয়ে তিনি মিছিলে নেমেছেন, আন্দোলনে নেমেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আজীবন লড়াই করেছেন মুশতারি শফি। তার আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা, গবেষক ও প্রগতিশীল আন্দোলনের নেতারা। আমরা ওনাকে হারিয়ে আসলে বাংলাদেশের আমি মনে করি একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। রাজাকার বিরোধী যে আন্দোলন যারা জাহানারা শুরু করেছিলেন, প্রতিটি আন্দোলনে উনি সক্রিয় ছিলেন। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার স্বপ্ন ছিল বেগম মুশতারি শফির। সেই স্বপ্ন পূরণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি মুশতারি শফির স্মৃতি সংরক্ষণের তাগিদ শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের। এই চট্টগ্রাম অঞ্চলের কোন প্রশাসন, আমার মা, আমার বাবা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ শফির নামে একটা সড়ক নেই। বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ উনি দেখতে চেয়েছেন। সমাজে প্রতিষ্ঠিত আছেন তারা ভাববেন সেটি কিভাবে সংরক্ষণ করা যায়। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য 2016 সালে শহীদ জায়া মুশতারি শফিকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। 2020 সালে পেয়েছেন বেগম রোকেয়া পদক। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনঝরা সেসব দিন রাত্রির কথা রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের কাছ থেকে তুলে এনেছেন আহমদ বাবু। 25শে মার্চে কালো রাত্রি চলে এলো। কালো রাত্রিতে আমাদের রাজশাহী পুলিশ লাইনে আক্রমণ হলো। আক্রমণ হওয়ার পরে কিছু পুলিশ তাদের অস্ত্র নিয়ে বেরিয়ে আসছে। ওদের থেকে আমরা কিছু রাইফেল পেয়ে গেলাম। রাজশাহী শহরে ঢোকার মুখগুলোতে আমরা প্রতিরোধ ব্যবস্থা করলাম। রাজশাহীর সাথে অন্য জেলার পাকিস্তানি সেনাবাহিনীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। রাজশাহীতে যে ক্যান্টনমেন্ট ছিল, ক্যান্টনমেন্টের সেনাগুলোকে ক্যান্টনের মধ্যে
ঘেরাও করে ফেলা হলো। ক্যাপ্টেন গিয়াস তখন উনি বিডিআরের কমান্ডার ছিলেন, উনার নেতৃত্বে একটা সশস্ত্রভাবে একটা বিরাট অংশ এসে উনি এই আমাদের সমস্ত প্রতিরোধ যুদ্ধের নেতৃত্বটা 14 এপ্রিলে পাকিস্তানি বাহিনীরা রাজশাহীতে তাদের ওই ক্যান্টনমেন্টকে আর্মি উদ্ধার করার জন্য তারা একটা ম্যাসিভ আক্রমণ মানে শুরু করে। যা টিকতে পেরে আমাদের মূল অংশটা চলে যায় রাজশাহী শহরের পশ্চিম অঞ্চলে গোদাগাড়ির দিকে চলে যায়, আর কিছু অংশ আমরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ি। মার্চের পর থেকে গোপনীয়ভাবে এবং এপ্রিলের সম্ভবত 7-8 এপ্রিল থেকেও প্রকাশ্যেই আমাদের যুদ্ধটা শুরু হয়ে যায়। জুন মাসের দিকে আমরা পদ্মা নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করলাম। ভারতে প্রথমে যে মুর্শিদাবাদ জেলার পানিপিয়া ক্যাম্পে অন্তর্ভুক্ত হলাম যুব শিবিরে, ওখানে স্থানীয় প্রশিক্ষণ হলো। আমার যুদ্ধ এলাকা ছিল সোনা মসজিদের, এখানে আমরা ডিফেন্সে অনেক দিন ডিফেন্সে ছিলাম, পাকিস্তানিদের সামনে সম্মুখ যুদ্ধ করেছি। সবচেয়ে স্মরণীয় যুদ্ধ যদি বলা যায় তো কলাবাড়ির ধোবড়ার ডিফেন্স উড্ড করার জন্য আমাদের যে সর্বাত্মক যুদ্ধ যেটা, সেখানে প্রচণ্ড যুদ্ধ হয় এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে আমরা জানতে পারিনি। 18 ডিসেম্বর এসে দেখলাম যে এখানে কোনো পাকিস্তানি সেনাবাহিনী নাই, তারা সব ব্যাক করে নাটোরের দিকে চলে গেছে। যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভুলে। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিশ্ববাজারে ঢাকাই মসলিনের অপার সম্ভাবনা, ক্রেতা আকর্ষণে দরকার বড় বিনিয়োগ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। পুনরুদ্ধার হওয়া ঢাকাই মসলিনকে বিশ্ববাজারে নিতে দরকার বড় অঙ্কের বিনিয়োগ, এমনটাই বলছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। দেশ বিদেশে মসলিন পণ্যের বাজার সৃষ্টিতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলার একসময়ের ঐতিহ্য ঢাকাই মসলিন পুনরুদ্ধার হয়েছে। উৎপাদন হচ্ছে মসলিনের প্রধান কাঁচামাল ফ্রুটিকার্পাস তুলাও। তবুও দেশে বিদেশে মসলিনের পণ্যের বাজার তৈরিতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। যদিও বেসরকারি খাতকে যুক্ত করে মসলিনের বাজার সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের, তবে বেসরকারি উদ্যোক্তারা বলছেন মসলিনের ক্রেতা হবে অভিজাত শ্রেণী। ক্রেতা আকর্ষণে নান্দনিক ডিজাইনের পণ্য তৈরি ও আন্তর্জাতিক ফ্যাশন শোতে তা প্রদর্শন জরুরি। আজকের দিনে যদি আমরা দেখি যত সব ইউরোপ আমেরিকাতে যেই সব ব্রোডাল ড্রেস হয় তা কিন্তু $8-10 হাজার, $15,000, $20,000 পর্যন্ত এগুলোর দাম হয়। সেখানে আমরা এটাকে সাবস্টিটিউট হিসেবে কাজে লাগাতে পারি কিনা ওই ফেব্রিকের পাশাপাশি। এবং এই ফেব্রিকের সবচেয়ে বড় গুণ যেটা আজকে দুনিয়াতে যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো কি, পরিবেশ। বড় বড় ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলো হয় অথবা যে ইন্টারন্যাশনাল যে ডিজাইনার্স যে ফ্যাশন উইকগুলো হয়, সেই জায়গাগুলোতে যদি আমাদের এই মেটেরিয়াল দিয়ে পোশাক নিয়ে আমাদের ডিজাইনাররা সেখানে যায়, তাদের কাজ প্রদর্শিত করে এবং আমার কাছে মনে হচ্ছে ব্যাপকভাবে একটা সাড়া পাবে। মসলিনের তৈরি আধুনিক ডিজাইনের পোশাক উৎপাদন এবং প্রদর্শন খুবই ব্যয়বহুল হবে। বাজার সৃষ্টিতে সরকারের সহায়তা প্রয়োজন বলে জানান তারা। এইটার যেই এক্সপেন্ডিচার সেটা কিন্তু আসলে আমরা যে বিভিন্নভাবে আমরা যে ডিজাইনাররা বা আমাদের যে দেশীয় বুটিকগুলো কাজ করছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। একটা ব্যবসাকে উদ্দীলিত করতে হলে সেখানকে সরকারকেই আগিয়ে আসতে হয়। সরকার ব্যবসাটা করবে না, কিন্তু যেই ব্যবসায়ীরা ব্যবসাটা করবে তার সঙ্গে সরকার তাকে সাহায্য করবে। তাহলে সরকারের ভূমিকাটা থাকবে পলিসি সাপোর্ট করা। বিশ্বের যেসব দেশ তাদের ঐতিহ্যবাহী কারুপণ্যকে সাফল্যের সাথে বিশ্ববাজারে নিতে পেরেছে, ঢাকাই মসলিন বাজারজাতে ওইসব দেশের মডেল অনুসরণ করা যেতে পারে বলেও মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সুন্দরবনে পর্যটক ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গত প্রায় 2 বছর করোনার কারণে পর্যটক কমায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটিকে আরও বেশি পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। কর্মকর্তারা জানান, দেশি বিদেশি পর্যটকরা যাতে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য সব চেষ্টাই আছে। বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সুন্দরবনের পশুর নদীর তীরে করমজল পর্যটন কেন্দ্র। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির ওপর পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। দেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক কেন্দ্রে আসলে খুব কাছ থেকেই কুমিরের দেখা পান পর্যটকরা।
এছাড়া হরিণ ও বানর সহ নানা প্রজাতির পশু পাখি মুগ্ধ করে সবাইকে। কাঠের তৈরি আঁকাবাঁকা হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের অনেক তথ্যই জানতে পারেন পর্যটকরা। ওয়াচ টাওয়ার থেকে নদী, খাল আর সবুজ ঘেরা সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মন কাড়ে। সুন্দরবনের শুরুতেই যে এত সুন্দর, আমার মনে হচ্ছে যে এটার যতই গভীরে যাওয়া যাবে সৌন্দর্য ততই বাড়তে থাকবে। মনে হয় যে আসলে 1-2 ঘন্টা না, অনেকক্ষণ যদি থাকতে পারতাম তাহলে ভালো লাগতো আরো বেশি। It's very happy to me to view everything and nice fresh air as a very good feeling. বানর, হরিণ, কচ্ছপ আর দেখছি সাপ। করোনায় পর্যটক কমায়, এবার পর্যটক ফেরাতে তৎপর করমজল প্রজনন কেন্দ্রের কর্মকর্তা। এখানে আমরা নতুন করে কিছু ফুড ট্রেইলের কাজ শুরু করেছি। ওয়াচ টাওয়ার এবং আমাদের যে অন্যান্য ব্যবস্থাপনা আছে সেগুলোকে আমরা মোটামুটি মডিফাই করে আরো সুন্দর করে রাখার চেষ্টা করেছি। সুন্দরবনে বন্যপ্রাণী করমজল প্রজনন কেন্দ্রটি স্থাপিত হয় 2000 সালে। প্রতি বছর দেশি বিদেশি লক্ষাধিক পর্যটক কেন্দ্রটিতে আসেন। রত্না সামান, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের পুঁজিবাজারে সূচক কমেছে, তবে কিছুটা বেড়েছে লেনদেন। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 377টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত ছিল 49টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স প্রায় 3 পয়েন্ট কমে নেমে আসে 6,754 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 767 কোটি 47 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 110 কোটি 94 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শুক্রবার বিসিবির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আকরাম খানি অপারেশনস কমিটির চেয়ারম্যান পদেই থাকছেন। মাহফুজ মুকুলের রিপোর্ট। বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন। এতে বিসিবি সভাপতি জানান, শুক্রবারের মধ্যেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো। অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দিবে। গত 8 বছর ধরে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা আকরাম খান সহপদেই থাকছেন বলেও জানান বিসিবি সভাপতি। কিন্তু সে 8 বছর ধরে ছিল এবং এটাতে প্রচুর কাজ। সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। এদিকে বৃহস্পতিবারের মধ্যেই বিপিএলে দলের সংখ্যা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে এবং 6টা টিমকে আমরা কিছু যে রুলসগুলি দিয়েছি, আমাদের এখানে যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব। দেশি ও বিদেশি ক্রিকেটারদের বেতন সমন্বয় করা হয়েছে। কাছে 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপরে 18, 12 এরকম করে আমাদের একটা স্ল্যাব। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিজয় চিহ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে স্বাধীনতার স্মারক ভাস্কর্য অপরাজেয় বাংলা। ৭১-এর অগ্নিঝরা মার্চে এখানেই বাংলাদেশের প্রস্তাবিত পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতারা। মুক্তিযোদ্ধা ও ভাস্কর্য শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মিত অপরাজেয় বাংলা নিয়ে মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাসদের, সার্চ কমিটিতে নারী ও শিক্ষক রাখার সুপারিশ। এসকে সিনহার 2 সহযোগীর খালাসের রায় কেন বাতিল নয় জানতে চায় হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ। সময় উপযোগী পদক্ষেপে করোনা মোকাবেলায় সফল বাংলাদেশ, ফরচুন সাময়িকীতে প্রধানমন্ত্রীর নিবন্ধ। বুস্টার ডোজের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এবং ঘুরে দাঁড়াচ্ছে স্বাস্থ্য খাত, কমেছে শিশু ও মাতৃমৃত্যু, দুর্নীতি বন্ধে দরকার রাজনৈতিক সংকল্প। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।